আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের বিশেষ আয়োজনে। আজকে আমাদের আলোচনার বিষয় ভবিষ্যৎ রাজনীতি তরুণরা কিভাবে দেখতে চায়। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন, কথা বলবেন তরুণ রাজনীতি ব্যক্তিত্ব ও ছাত্র মারুফুর রহমান স্বপ্ন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তো স্বপন ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই জানতে চাইবো, আপনি এখন কোথায় পড়াশোনা করছেন? আমি বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে। আচ্ছা, আচ্ছা। আহ, এত অল্প সময় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্টার্টিং অবস্থায় তো আপনি রাজনীতিতে কেন আসলেন? দেখুন, আমি মনে করি যে রাজনীতিতে আসার জন্য কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের বাধ্যবাধকতা নেই। বেসরকারি হোক, সরকারি হোক, যেকোনো কিছুই হতে পারে। আর দ্বিতীয়ত হ্যাঁ, বেসরকারিতে একটু চাপ বেশি, আর রাজনীতিতে বেসরকারিতে একটু আমরা আগ্রহ কমই দেখি। তবে গত জুলাই আন্দোলনে সহ আরও বিভিন্ন আহ, আন্দোলনে দেখা যায় কি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভূমিকা আহ, অনেক বেশি অনেক বেশি অবদান রাখতে পারছে তারা। তো এজন্য আমাদের আমার কাছে মনে হয় কি যে রাজনীতির জন্য আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো বাধ্যবাধকতা নেই। আর আমরা যদি রাজনীতিতে না আগাই তাহলে আহ, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বা হয়তোবা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা রাজনীতিবিদ বা একজন একটা ছাত্র যদি রাজনীতি করে, এইটা আরো বেশি ইম্পর্টেন্ট যেটা অন্য কোনো রাজনীতিবিদদের থেকে। কারণ শিক্ষিত রাজনীতিবিদ বা শিক্ষিত ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ হবে। আচ্ছা, আপনি এত দল থাকতে বাংলাদেশে দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে এনসিপির মতো দল, যেটা হচ্ছে তরুণরাই বেশি এখানে অগ্রসর হচ্ছে, জামাতের মতো দল থাকতে আপনি বিএনপিতে কেন আসলেন? তো এই বিষয়টা আচ্ছা, যদি একটু আমাদেরকে এই বলতেন। বিষয়টা নিয়ে আসলে কথা বলতে গেলে প্রথমত আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে এনসিপি তরুণদের দল বা তরুণদের নেতৃত্বাধীন দল। তা আমার যে ব্যাপারটা, আমি আমি কেন বিএনপিতে আছি, এটার মূল কারণ হচ্ছে যে দেখুন, অনেক রাজনৈতিক দল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে যেগুলা আম, মাঝখানে তৈরি হয়, আবার নাই হয়ে যায়। কিন্তু আমি যখন রাজনীতিতে আসি, আমার কাছে মনে হয়েছিল যে একটা শক্ত ভিত দরকার, একটা শক্ত ভিত দরকার, যেটা একমাত্র বিএনপিতে আছে। আহ, একমাত্র বলাটা না, বিএনপিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ভিতটা বেশি শক্ত। দ্বিতীয়ত বিএনপিতে বাস্তব মানে পরিকল্পনা বাস্তবায়নের লোক বেশি, নেতৃত্ব দেওয়ার মানুষজন একটু বেশি। আপনি যদি খেয়াল করে দেখবেন বিএনপিতে ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষক, শ্রমিক, দিনমজুরও এর মধ্যে ইনক্লুড। দ্যাটস ওয়াই বিএনপি আমাকে টানছে যে আমার নেতৃত্ব বাস্তবায়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য। আর তৃতীয়ত আমার আদর্শ বিএনপির আদর্শের সাথে আমি মিলে। এইখানে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি যে আপনি কার আদর্শে আপনি বিএনপিতে অগ্রসর হয়েছেন, বা আপনার রাজনীতিতে আসার ক্ষেত্রে কার অনুপ্রেরণা বেশি? আচ্ছা, যেহেতু আমি আপনাকে বললাম যে আসলে আমার আদর্শ বা বিএনপির আদর্শ যেটা, সেটা আমার সাথে মিলে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব এক একজনের আদর্শ আছে। অবশ্যই, তো অবশ্যই। এক এক রাজনীতির এক এক রকম আদর্শ। আপনি একটা আমার বিরোধী দল করতে পারেন, আমি একটা অন্য দল করতে পারি। আপনার একটা আদর্শ থাকবে, আমার একটা আদর্শ থাকবে। এখন ছাত্র হিসেবে আমি কোন আদর্শটা আমি পিক করব বা আমার ভালো লাগবে কোন আদর্শটা, এটা আমার ডিসিশন। সো দেখা গেছে যে আমি বিএনপির আদর্শ, মানে ওটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর আমার কাছে বিএনপির আদর্শটা আমার সাথে আর কি মিল যায়। এখানে কোনো ব্যক্তি নাম আসবে কিনা? আমি যদি হ্যাঁ, এটা আমার জিজ্ঞাসা করি। আদর্শ যদি প্রথম যেটা, সেটা হচ্ছে যে উম, আমার প্রথমত আমার মায়ের একটা ভূমিকা আছে। আমরা মুক্তিযোদ্ধা ফ্যামিলির। তো আমার আমি নাতি। তো আমার নানা মুক্তিযোদ্ধা ছিল। তো আমার বেশি স্বাভাবিকভাবেই একজন মুক্তিযোদ্ধার সন্তান, মানে অর্থাৎ আমার মা, আহ, তারা দেশপ্রেমের প্রতি আগ্রহী হবে, এটাই স্বাভাবিক। তো দেখা গেছে যে আমার মা সবসময় ছোট থেকে আমাকে বলে এসেছে যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে দেখতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। তো দেখা গেছে যে আহ, আমি এই রাজনীতিতে এইটা সবচেয়ে বেশি, মানে সুযোগ সুবিধা আছে যে মানুষকে উপকার করার। আর
অবদান সবচেয়ে বেশি আদর্শ, আপনি যে প্রশ্নটা করলেন যে আদর্শের কথা, আদর্শ হুম। আমার মায়ের আদর্শ প্রথম। এরপরেও আমার রাজনৈতিক ব্যক্তিবর্গের অনেক আদর্শ আছে, যেমন আমি ফলো করি জিয়াউর রহমানের জীবনযাপন, রাজনৈতিক অবদান, এগুলো। এরপরে খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব, অনেক এইটা মানুষের ভূমিকাও আমাকে থাকে আমরা টানে। দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বর্তমানে তারেক রহমানের ৩১ দফা, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো আমাকে টানে খুব, আমার কাছে এগুলো। তো এরা আমি মনে করি আদর্শ আমার, আর আচ্ছা, আচ্ছা। আমি এদের আদর্শে আদর্শিত হতে চাই। আচ্ছা, আপনি তো তরুণ বয়সে রাজনীতিতে অগ্রসর হয়েছেন। তো এইখানে তরুণরা কিন্তু অনেক সময় দেখা যায় যে রাজনীতিতে একটা ঘৃণিত জায়গা মনে করে। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? রাজনীতিতে তরুণরা কি আসবে কিনা? এই ধরনের কোনো কিছু আপনার আছে কিনা? প্রথমত, রাজনীতিতে তরুণদের আসতে হবেই, এটা উচিত। দেখুন, প্রত্যেকটা আন্দোলনে, সেটা আপনি ৫২ সালের ভাষা আন্দোলন বলেন, কোনো অভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা, ২৪-এর জুলাইয়ের ২৪-এর যেকোনো আন্দোলন বলেন না কেন, এখানে তরুণদের কিন্তু একটা মানে অসামান্য অবদান। তো রাজনীতিতে তরুণদের একটা মানে বিশাল ভূমিকা আছে, এটা আপনার মানতে হবে প্রথমত। অবশ্যই। দ্বিতীয়ত, রাজনীতিতে কেন তাদের আসতে হবে? যেকোনো পরিবর্তন দেখবেন তরুণদের দিয়েই শুরু হয়। যেমন সরকার যে পরিবর্তনটা হলো, এটা আন্দোলনটা শুরু করেছিল কিন্তু ছাত্র তরুণেরাই প্রথম। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর কেন তরুণদের আরো বেশি এগিয়ে আসা উচিত, যে দেখুন, আহ, আমরা যদি এখন রাজনীতি না করি, আমরা ভবিষ্যতে ৫০ বছর পর, ২০ বছর পর, ৩০ বছর পর যদি রাজনীতি করি, তো দেখা যাবে সেখানে আমরা কোনো অবদান রাখতে পারবো না সেভাবে। এখন আমরা যে অবদানটা রাখতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আমি 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 যদি একটা সচেতন নাগরিক হিসেবে, সচেতন তরুণ হিসেবে যদি আমি রাজনীতিতে সংযুক্ত না হতে পারি, তাহলে আমার এই জায়গাটা আমার থেকে কম জানা, অথবা দেখা যাচ্ছে যে আ তার যোগ্যতা হয়তোবা যোগ্যতার কমতি, প্রেক্ষিতে হ্যাঁ। হ্যাঁ, যোগ্যতার কমতি। তো এক্ষেত্রে দেখা যাবে কি তারা আমার এই জায়গাটা দখল করে নিবে। তো আমার উচিত তো তাহলে, আমার আমার সচেতন নাগরিক হিসেবে উচিত যে একজন ছাত্র বা তরুণ ছাত্র হিসেবে আমার রাজনীতিতে সংযুক্ত হওয়া উচিত। আচ্ছা, আপনি এখানে আমরা অনেক সময় শুনে আসি রাজনীতিতে দেখা যাচ্ছে অর্থের প্রভাবটা অনেক বেশি থাকে। যেমন দেখা যাচ্ছে যারা অর্থ বেশি তারা রাজনীতিতে অনেক সক্রিয় ভূমিকা পালন করতে পারে। এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু চলে আসছে আমাদের মাঝে। তো এই জায়গাটা থেকে আপনারা কি আ মানে পরিলক্ষিত হয়? আচ্ছা, দেখুন, অর্থের প্রভাব নাই কোথায়? শুধু রাজনীতিতে না, অর্থের প্রভাব সব জায়গায় আছে। হ্যাঁ, অর্থের প্রভাব খাটিয়ে রাজনীতিতে মাঝে, মাঝে অনেক বড় জায়গায় চলে যাওয়া যায়। তবে এইটা দীর্ঘমেয়াদী হয় না। দীর্ঘমেয়াদী হয় না। অর্থের প্রভাব, হ্যাঁ, এটা ঠিক যে হ্যাঁ, রাজনীতিতে অর্থের প্রভাব আছে। শুধু রাজনীতিতে না, যেকোনো প্ল্যাটফর্মে অর্থের প্রভাব আমরা আছে। বিগত সরকারের আমলে দেখেছি যে অর্থের জন্যই কিন্তু অনেক রকমের আমাদের বৈষম্য শিকার হইতে হয়েছে। তো এই জায়গা থেকেও কিন্তু আমরা একটা শিক্ষা নিতে পারি যে আসলে ভবিষ্যতের রাজনীতিতে এই অর্থের প্রভাব থাকবে কিনা? এটাতে আপনি কি মনে করেন? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে আ অর্থের প্রভাব থাকবেই, থেকে যাবে। তবে আমার দল আ যতটা মানে ত্যাগী, যারা হচ্ছে আ সত্যিকারের রাজনীতিবিদ, যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, তাদেরকেও মূল্যায়ন দিতে পারে। তাই অর্থের প্রভাব কখনোই একজন সুন্দর রাজনীতি চিন্তাধারার ব্যক্তিকে কখনো অত্যন্ত আমাদের দল দ্বারা কখনো প্রভাবিত হবে না। আর হ্যাঁ, এটা ঠিক যে প্রভাব থাকবে, অর্থের প্রভাব এখন আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে আমরা আমাদের দল, অর্থাৎ বিএনপি, সবাইকে মূল্যায়ন করতে পারে। অর্থের প্রভাবের কারণে তারা পিছিয়ে যাবে, ব্যাপারটা আহ, এই অ- জায়গা থেকে আমি যদি আরেকটু প্রশ্ন করি আপনাকে, আমরা দেখেছি বিগত সরকারের আমলে তারা তো অনেক লং টাইম একটা সময়ে তারা সরকার প্রধান ছিল। তো ওই টাইমে যারা আপনাদের মতো বা আমাদের মতো তরুণ সমাজ ছিল, তাদের যে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বা চাকরি-বাকরির ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে দলীয় প্রভাবটা একটু বেশি প্রাধান্য দিয়েছে। তো এই জায়গা থেকে ভবিষ্যতের রাজনীতিটা কি কিরকম হওয়া উচিত? যে আসলে এই জায়গাটা কি থাকবে কিনা? তো আপনারা কি মনে করেন? আপনি এই জায়গা থেকে আপনি আপনাদের দলের প্রতি কি একটা আশা থাকবে বা আমরা আশা করতে পারি? আমাদের দল থেকে যেটা আমি আশা করি, বা আমি একজন তরুণ হিসাবে আমার দল থেকে যেটা আশা করি, সেটা হচ্ছে যে আমি পড়াশোনা করতেছি, আমি একজন ছাত্র।
আমার যোগ্যতা যদি থাকে, তাহলে দল আমাকে পথ দেখাবে যে তুমি এই পথে যাও, এই পথে আগাও। আমি দলের থেকে এতটুকু আশা রাখতে পারি। আর যারা নন পলিটিক্যাল, অর্থাৎ কোনো দলের সাথে সংযুক্ত নয়, তাদের বরাবরই বিএনপি সরকার, অত্যন্ত বিএনপি, আপনি যদি বিগত শাসনামলগুলো দেখেন, বিএনপি সরকার প্রত্যেক সময়ই প্রতিটা স্টুডেন্টদের বা আমাদের মতো তরুণ ছাত্রদের সবচেয়ে বেশি তাদের দিকেই তাকিয়েছে যে তারা কিভাবে তাদের ভবিষ্যৎকে আহ, আগায় নেবে। আপনি ধরে নেন যে আমরা যে ছাত্র দল, এটা কিন্তু শুধু ছাত্র দল না, এটা হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের মতো তুলনা করা যেতে পারে। কেন? কারণ আমি আমার দল থেকে পাচ্ছি অনেক রকম সুযোগ সুবিধা। আপনি দেখবেন যে ছাত্র দলের বিভিন্ন শাখা, বিভিন্ন সাইট থেকে ফ্রি কোর্স, ফ্রি গ্রাফিক্স ডিজাইন, দেন হুম। হচ্ছে ফ্রি গ্রাফিক্স ডিজাইন, আমরা তারপরে অনেক দেখেছি এগুলো রকম ফ্রি শিক্ষা, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন বিষয় কোর্স, এগুলো কিন্তু তরুণদের ছাত্রদল জন্য আবার দিচ্ছে, অনেক উদ্যোগ নেওয়া উদ্যোগ হয়েছে আর নিচ্ছে, কি। হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি ছাত্রদল এই কাজগুলো করতেছে, তো এটাকে কিন্তু এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসাবে আমি ধরে নিতে পারি। তো আমার দল থেকে আমিও ঠিক একইভাবে এই আশাগুলো রাখি যে আমার দল আমাকে দেখবে, আমার জন্য কিছু করবে। আচ্ছা, আপনি যেহেতু এডুকেশনের ভিতরের কথা আমরা বলতেছি, তো সেক্ষেত্রে আমার আরেকটা যে প্রশ্ন যে আমরা দেখেছি যে উন্নত বিশ্বের থেকে বাংলাদেশ কিন্তু পড়াশোনার দিক দিয়ে বা এডুকেশনের দিক দিয়ে কিন্তু অনেকটা পিছিয়ে। তো এরই পিছিয়ে থাকার যে একটা কারণ হিসেবে আপনারা কোন দিকটাতে দেখতে পাচ্ছেন? বা এইটা ভবিষ্যতে যেকোনো যেই রাজনীতি আসুক, মানে যেই রাজনৈতিক দল আসুক না কেন, তো সেইখানে আপনার চাওয়া থাকবে কি? বা আপনার দল থেকে আমরা কি একটা আশা করতে পারি যে এডুকেশন সিস্টেমটা থেকে আমরা আরো উন্নতি করার জন্য? আচ্ছা, প্রথম প্রশ্নটা যেটা আপনি করলেন, এটা পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে দুর্নীতি। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আহ, শিক্ষা খাত, চিকিৎসা খাত, প্রত্যেকটা খাতেই দুর্নীতি ছিল। এই দুর্নীতির কারণে আমাদের যে আমরা যারা স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী যারা আছে, এক কথায় ছোট থেকে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই রাজনৈতিক আহ, রাজনৈতিক দ্বারা সবসময় রাজনৈতিক দ্বারা প্রভাবিত বা প্রভাবিত সব হয়েছিলাম, জায়গায় হ্যাঁ, হ্যাঁ। রাজনীতিকের ছোঁয়া চলে ছোঁয়া গেছে ছিল, আরকি। যেখানে হুম, দুর্নীতি ছিল একদম একটা কমন একটা সেক্টর, বিষয়। কমন একটা বিষয় ছিল। তো দেখা যায় কি যে আমার বিশ্ববিদ্যালয়ে যে বাজেট পাস হবে, তো দেখা যাবে কি সেটা কোনোটাই আমাদের শিক্ষার কাজে ব্যয় হয় না। সেটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যেটাতেই বলেন, আমাদের আমাদের শিক্ষার কাজে ব্যয় হয় না। তো যেহেতু আমরা ভালো ল্যাব পাবো না, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি না, যেহেতু আমি বেসরকারি যেতে বিশ্ববিদ্যালয়ে পড়ি, অবশ্যই আপনার সুযোগ সুবিধা একটু আমার বেশি। সুযোগ সুবিধাটা অনেক ইয়ার থেকে বেশি। তবে বিভিন্ন যেগুলো সরকারি প্রতিষ্ঠান বা আমরা যেখানে দেখেছি অনেক সরকারের জায়গা বাজেট সরকারি, আসে, রাইট। হ্যাঁ, যেখানে সরকারের বাজেট আসে দেখবেন সব কিছুতেই দুর্নীতি, আহ, বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পর্যায়ে। তো প্রথম প্রশ্নের একটাই উত্তর, দুর্নীতি। আর এই দুর্নীতিটা কমন হয়ে গেছিলো, যে জন্য আমরা ভালো ল্যাব, ভালো টিচার বা ভালো কিছুর সম্মুখীন, তো আমরা ভালো স্টুডেন্ট হিসাবে কিভাবে তৈরি হব। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন যে আমার দল বা আমাদের দল যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি আসে, তাহলে আমি কি আশা রাখতে পারি। প্রথমত, আপনি তারেক রহমানের 31 দফা যদি আপনি দেখে থাকেন, সেখানে শিক্ষার কথা একদম হাইলাইট করে বলা আছে যে তারা শিক্ষা খাতে কি করবে না করবে, এই কোন ক্ষেত্রে বিষয়টা আমি দেখবে। যদি আপনাকে আরেকটু ইন্টারাপ্ট করি, যে আমরা কিন্তু দেখেছি যে অনেক দলেরই যারা দলের প্রধান বা নেতৃত্ব পদ যারা ছিল, তো তারা অনেক রকম প্রতিশ্রুতি কিন্তু দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা বাস্তবায়িত কিন্তু হয়নি। তো অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, অনেক ক্ষেত্রে দুর্নীতির কারণে সেটা হয়নি। তো ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু হবে কিনা বা এই ধরনের কোনো কিছু হওয়ার আশঙ্কা আছে কিনা? বা আপনার দল থেকে আপনি কি মনে করেন সেটা? আচ্ছা, আমি যেটা মনে করি, তারেক রহমানের 31 দফার যে ভিশনটা, এটা আজকের না, এটা আরো অনেক আগে থেকেই এটা ছিল। তো এই জিনিসটা নিয়ে খুবই চর্চা হচ্ছে। তাই আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, সর্বপ্রথম 31 দফা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ। এখন যদি যদি প্রতিশ্রুতি অনুযায়ী, দেখুন, প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু এত দ্রুতই সবকিছু সম্ভব না। হ্যাঁ, এখন ক্ষমতায় আসার 3 মাসের মাথায় কিন্তু আপনি বলতে পারবেন না যে 31 দফা বাস্তবায়ন হয়নি। আহ, উন্নয়ন এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। সেটা ঠিক আছে যে আমরা বিগত দিনে দেখেছি অনেক হ্যাঁ, আমি আমি আপনার ক্যাম্পাসগুলোতে। প্রশ্নে আসি যে যদি না করে, যদি বাস্তবায়ন না করে, তাহলে কি? তাহলে কথা একটাই, এটা আমরা শিখেছি আমাদের জনাব তারেক রহমানের কাছ থেকেই। যদি আমরা আমাদের কথা না রাখতে পারি, অর্থাৎ তারেক রহমান বা আমাদের দল থেকে দেওয়া ৩১ দফার বাস্তবায়ন বা আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো যদি না রাখতে পারি, পরের বার আমাদের আমাদের ভোট দিবেন না।
বা কথা যেহেতু রাখতে পারিনি, এটা এটা আমার কথা না, এটা তারেক রহমানের কথা। ভোট হ্যাঁ। দিবেন না, আপনার একবার দিয়ে দেখুন, এবার নির্বাচনটা আসুক, দিয়ে দেখুন ভোট, দেখুন আমরা কেমন কাজ করি আগের থেকে কম্পেয়ার টু আদার্স সরকার, দেখুন। আচ্ছা, আপনার এডুকেশনের পরবর্তীতে আমরা যে জিনিসটা আমরা আরেকটা জিনিস পিছিয়ে আছি সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। তো এই ক্ষেত্রেতেও উন্নতি করা কতটা জরুরি আপনি বলে মনে করেন? দেখুন, আমাদের উম দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে, এতে শুধু শিক্ষা বা চিকিৎসা খাত না, প্রতিটা সেক্টরেই ধস নেমে এসেছে। এক কথায় বলতে গেলে কোনো সেক্টরই খুব ভালো অবস্থায় নেই। তো শুধু চিকিৎসা বা শিক্ষা খাত না, আমাদের সরকার, আমাদের বিএনপি সরকার প্রত্যেকটা সেক্টরেই খুব সুন্দরভাবে ফোকাস দিবে। তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের ধৈর্য থাকতে হবে, ধৈর্য রাখতে হবে এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য। এখন একটা জিনিসে উন্নয়ন করবে, আরেকটা জিনিসে করবে না, ব্যাপারটা এমন না, হয়তোবা সময় লাগবে। আচ্ছা, আমরা যদি এখন রাজনৈতিক বিষয়টাতে আসি, আমরা যে একটা প্রচলিত রাজনীতিক একটা ধারা আছে, তো আপনি এই ধারাটাকে তরুণরা কিভাবে চেঞ্জ করতে পারে বা এটা পরিবর্তন করা উচিত কিনা? আপনার এই বিষয়টাকে যদি আমাদেরকে একটু বলতেন বা তরুণদের আপনি তরুণ হয়ে তরুণদের মাঝে একটা মেসেজ যদি আপনি এটা দিতেন। আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমটা হচ্ছে যে রাজনীতিতে আ তরুণরা যেভাবে আগাচ্ছে বা আ এগিয়ে যাচ্ছে, এতে তরুণদের একটা বড় অংশ মনে করে যে আমরা রাজনীতিতে হয়তোবা রাজনীতি করি কোনো স্বার্থে, কোনো আ কোনো কাজে, কোনো কারণে, বা এটাকে আসলে কেমন জানি মনে করে যে এটা অনুচিত। হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে যে আ বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বিভিন্নভাবে তরুণদের, বিশেষ করে আমাদের তরুণদের, তরুণ না, শুধু তরুণ না, তবে বিশেষ করে তরুণদের সবাইকেই মোটামুটি ডমিনেট করে রেখেছিল। যে আপনি দেখবেন যে বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা আমি যদি দেখেছি কোনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কোনো হ্যাঁ, সামান্য একটা পোস্ট দিলে পোস্ট পরেও দিতে সেটা সমস্যা হতো। সমস্যা হতো। তো এই পারপাসে বলা যায় যে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। তো এখন আপনার প্রশ্নে আসি যে প্রচলিত রাজনীতি থেকে কিভাবে আমি কি মনে করি? দেখুন, প্রচলিত রাজনীতি বলতে একই ধারার রাজনীতি বোঝায় যেটা ভবিষ্যৎ অতীতেও ছিল, এখনো চলে আসতেছে। এখন আমি ভবিষ্যতেও চাই কিনা। দেখুন, রাজনীতিতে আপনার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুতরাং অতীতে যারা রাজনীতি করে আসছে বা তাদের রাজনীতির যে নিয়ম, এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু জায়গায়, রাজনীতির কিছু জায়গায় পরিবর্তন দরকার। দরকার। হ্যাঁ, আমি চাই সেগুলো অবশ্যই। স্পেসিফিক কিছু জায়গায়। বাট আ অল ওভার যদি আপনি এক কথায় যদি প্রশ্ন করেন, তাহলে না, এখানে আসলে রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি। এই প্রচলিত রাজনীতি যেটা আমাদের বাংলাদেশে চলে আসছে, সেটার কিছু সেক্টরে পলিসি চেঞ্জ করা উচিত। তবে রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনীতির আদর্শ আদর্শ। এগুলা পরিবর্তন করা উচিত না। এটা আমাদের অতীত থেকে আমাদের অভিজ্ঞতাটা খুব কাজে আসবে। ভবিষ্যতে এটা আমার খুব কাজে লাগবে। সো এই তো। এখানে বিগত সময় আমরা আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলতেছিলেন যে আমরা কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু বললে বা আমরা বাক স্বাধীনতাটা ছিল না। তো আমরা বর্তমান যে সময়টাতে যে আমরা যদি বলি কিছু সময় কিছু জায়গায় কিন্তু এরকমও দেখেছি। বর্তমান সময়েও কিন্তু সেম একই রকম হচ্ছে যে কিছু কিছু দেখা যাচ্ছে বিএনপির নামে বা অথবা অন্য কোনো দলের নামে যদি ফেসবুকে কিছু বলা হয় বা এরকম সোশ্যাল মিডিয়াতে কিছু বলা হয় তখন তারপরেও কিন্তু তাদের উপরে কিছু মানে আ অত্যাচার বা তার উপরে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে বা অ্যাকশন হচ্ছে। বিগত দিনেও এরকম হচ্ছে বা বর্তমান সময়েও আ পরবর্তী স্বাধীন হওয়ার পরবর্তীতেও এরকম হচ্ছে। তো এই ক্ষেত্রে ভবিষ্যতেও এরকম হবে কিনা এটা কি মনে করেন আপনি? দেখুন, এটা আ আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণটাই ক্ষমতার অপব্যবহার নিয়ে। তো আমাদের আমাদের দল থেকে, অর্থাৎ বিএনপি থেকে যখন যে অপরাধ করতেছে, হুম, দেখুন বিএনপি একটা এমন বড় রাজনৈতিক দল যেখানে অনেক মানুষ এর মধ্যে ইনক্লুড। আমি আপনাকে আগেও বলেছি যে কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই এর মধ্যে আছে। আর আচ্ছা। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তো বিএনপিতে এত বড় রাজনৈতিক দল থাকলে মানুষ তো ভুল করবেই। আপনিও করেন, আমিও করি। একটা বড় রাজনৈতিক দল হিসেবেও রাজনৈতিক কর্মীরা অনেক সময় অনেক কিছু ভুল করে, যেটা দল দল তো কখনোই এগুলা করতে বলে না। না, আমার প্রশ্ন তো এটা যে
যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম বাক স্বাধীনতা ছিল না, তো বর্তমান সময়ে এসে যদি এইরকমটা হয়, তাহলে এটাতে এইটা সেম একই রকম হয়ে গেল না? একই রকম হয়ে গেল, কিন্তু এটার মধ্যে পার্থক্য আপনার বুঝতে হবে। বিগত সরকারের ফ্যাসিস্ট সরকার, যেখানে মূল জায়গা থেকেই কমান্ড দেওয়া থাকতো যে তোমরা সবাইকে ডোমিনেট করো, তোমরা আমাদের এগেনস্টে কথা বললে তুমি তাদের মুখ বন্ধ করে দাও। কিন্তু বিএনপিতে কিন্তু এই জিনিসটা নাই। আপনি দেখবেন যে বিএনপি যখন কোনো কর্মী কোনো অপরাধ করে, সাথে সাথে সাংগঠনিক অ্যাকশন নিয়ে নেয়, হয় পদ থেকে বহিষ্কার করে দেয়, নাহলে কিছু একটা করে। কিন্তু আমাদের এই পদ থেকে বহিষ্কার করা ছাড়া তো তারেক রহমানের আর কোনো কিছু করার উপায় নাই, কারণ এখন আমরা তো এখন সরকারের হ্যাঁ, ক্ষমতায় নাই। এখন ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। পার্থক্যটা আপনি বুঝতে পারছেন তো? এখন ঠিক আছে। এখন বর্তমান সময়ে যেহেতু সরকার কোনো দলীয় সরকার নেই, তো সেক্ষেত্রে দল থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো যখন যদি বিএনপি কখনো সরকার গঠন করে, তখনও এই ধারা কি অব্যাহত থাকবে কিনা? আমার সেটাই মূলত আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, দেখুন যে যদি আমরা আমরা বিশেষ করে আমরা বিশ্বাস করি যে দ্বিমত পোষণ করা, অথবা রাজনীতিতে আপনি আমার কোনো কথা মানলেন না, এটা কোনো অপরাধ না। দ্বিমত পোষণ করা কোনো অপরাধ না। আমাদের দল আমাদের এই আদর্শ দেয়, আমি এই আদর্শিত যে আমার অপোনেন্টকেও, বা আপনি যদি আমার মতের আহ, বিপক্ষে কথা বলেন, হুম। তাহলে এটা আপনার অপরাধ না। আমরা বাক এটা স্বাধীনতা আমরা চাই। বাক স্বাধীনতাও চাই, এবং আমরা এটাও বিশ্বাস করি যে আপনি আমার আদর্শ ভালো নাই লাগতে পারে আপনার, আমার কার্যক্রম আপনার ভালো নাই লাগতে পারে, আপনি এটা বলতেই পারেন, ঠিক আছে? বলতেই পারি। এটা আপনার অপরাধ না, এটা আপনার অপরাধ না। রাইট। আমরা হচ্ছে রাজনীতিতে দ্বিমত থাকবে, এটাই স্বাভাবিক। বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। বিরোধী দল কথা বলবে, যখনই জবাবদিহিতা থাকবে, যখনই আপনি আমাকে প্রশ্ন করবেন, তখনই তো দেশটা উন্নয়নের পথে যাবে। আপনাকে আপনার ভুল যদি আমি ধরায় দিতে না পারি, আপনার ভুল যদি আমি সমালোচনাই না করতে না পারি, কর- তাহলে সেক্ষেত্রে তো আমি বিরোধী দল হতে পারলাম না। বিরোধী দল তাহলে তো হতে আমি পারবে না, না। এখানে রাজনীতির কোনো কথাই থাকে না। থাকবে না, থাকবে যেটা না। আমরা বিগত ষোলো বিগত সতেরো সরকারের বছরে আমলে দেখছি। যেটা আমরা দেখেছি জি, আরকি এরকম। আপনি কখনো দ্বিমত পোষণ করতে পারবেন না, করলে আপনার সমস্যা দেখা যাচ্ছে তার আ কোনো একভাবেই সমস্যার সম্মুখীন হতে হতো। হতে হতো, হ্যাঁ। হতে কিন্তু হতো। আমাদের 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 নিয়মে, আমাদের আদর্শে কখনো আমরা এরকমটা শুনিনি, বা আমরা এরকমটা আমাদের কেন্দ্র থেকে, অর্থাৎ একদম মূল মানুষ যারা, তারেক এক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা কখনোই আমাদের বলেনি মানুষ মারো, মানুষকে ডমিনেট করো, বাক স্বাধীনতার। কিন্তু বিগত সরকার কিন্তু শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু সরাসরি এগুলা ডমিনেট করার কমান্ডটা করছে, না, আমরা যেটা এখন আমাদের বিভিন্ন করে না। জায়গায় দেখেছি যে বিএনপির কোনো নেতা বা তরুণ হোক বা সিনিয়র নেতা হোক, যদি কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত মানে ভুল কাজ করে ফেলছে, তো সেক্ষেত্রে কিন্তু দলীয়ভাবে কোনো একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই ধারাবাহিকতা কি অব্যাহত থাকবে কিনা, বা এই এই ধারাবাহিকতা কতদিন ধরে ধারাবাহিকতা চলবে? এই তো আমাদের ধারাবাহিকতা সেটা থাকবে, আর এর প্রভাব আরো বাড়বে। কারণ দেখুন, এখন বর্তমানে বিএনপির সাংগঠনিকভাবে আপনি যদি কোনো অপরাধ করেন, তাহলে আপনাকে সর্বোচ্চ সংগঠন থেকে বের করে বা বহিষ্কার করে দেওয়ার ক্ষমতা আছে। যেহেতু বিএনপি বা আমাদের দল এখনো সরকার গঠন করতে পারে নাই, সুতরাং আপনাকে কোনো রকম শাস্তি দেওয়ার ক্ষমতা বা রাইটস, অধিকার আমাদের নেই। নাই। রাইট। তাহলে এটা তারেক রহমানের কথা, এটা আমার কথা না। যখন আমাদের সরকার ক্ষমতায় থাকবে, তখন শুধু আপনাকে বহিষ্কারই না, এক আপনি শাস্তির আওতায়ও শাস্তির আওতায়ও আনা হবে। আনা হবে। ঠিক রাইট। আছে? তো এই জন্যই আমাদের দলটা অন্যদের থেকে অনেকটা বেশি আলাদা। তো বিগত দিনে আমরা দেখেছি যে দলীয়করণের যে একটা প্রভাব কিন্তু চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা মেধাবী কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু মেধাবী, তাদের কোনো দলীয় কোনো পরিচয় নেই। তো এই ক্ষেত্রে কিন্তু আ ভবিষ্যতে এদের প্রভাব পড়বে কিনা, রাজনৈতিক প্রভাব পড়বে কিনা, আপনি এটা কি মনে মনে করেন? নন পলিটিক্যাল যারা আছে তাদের আহ, তাদের চাকরির সুবিধার চাকরির সুবিধার বিষয়ে, সেটাই। আচ্ছা। তো প্রথমত, যে চাকরির ব্যাপারটা যেটা, সেটা সম্পূর্ণই আপনার আগে নিজের যোগ্যতা অর্জন করে নিতে হ্যাঁ, হবে। সেটা তো অবশ্যই। আচ্ছা, আমরা এখন কিন্তু আমরা বিগত সরকার ফ্যাসিস্ট আমলে পতনই হয়েছে কিন্তু এই এডি ধারাবাহিকতার ক্ষেত্রেই কিন্তু হ্যাঁ, পতনের শুরু। হ্যাঁ, এটা হ্যাঁ, ঠিক। আমরা বলতে এখন পারি। দেখুন যে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এখন আমি যদি দলীয় পরিচয়ে কোনো জায়গায় চাকরিতে যাই, চাকরিতে ঢুকি, তাহলে দেখবেন যে আমার যদি পড়াশোনা বা এডুকেশনাল বা আমার যদি স্কিল না থাকে,
আমি স্কিল না থাকে আমি রাইট, সেইখানে সার্ভাইভ করতে পারবো না সার্ভাইভ আজ করতে না হোক পারবেন কাল। না। এখন আপনি অফিসের একজন বস, আপনি কখনোই একজন অযোগ্যকে রাখবেন না। এখন আপনার কাছে অবশ্যই। ফোন যেতে পারে কোনো সিনিয়র যে আমাকে চাকরিতে ঢোকানোর জন্য, কিন্তু আপনি দেখবেন যে আপনি আজ না হোক কাল আপনি আমার কাজে সন্তুষ্ট হবেন না এবং আমি আপনার সাথে টিকতে পারবো না। টিকতে পারবেন না। আচ্ছা, আপনি কি দেখবেন যে যারা চাকরিতে টিকে গেছে, যাদের যোগ্যতা আছে, যোগ্যতা তাদের আছে। কিন্তু সময় নেই বা তাদের কিন্তু ইন্টারেস্ট হবে না মাঠে গিয়ে আন্দোলন করার। যাদের অবশ্যই। যোগ্যতা নেই তারা বেশিরভাগই কি করে, দুইটা কাজ। এক, যে হয় বলবে যে এরা পলিটিক্যাল ইস্যু ছিল, ইস্যু ছিল। আমার সিট অন্য কেউ নিয়ে নিয়েছে, এটা। আর দ্বিতীয়ত যে না, এখানে দুর্নীতি হয়েছে। না, তো তরুণদের ক্ষেত্রে এই জিনিসগুলা কিন্তু বেশি প্রভাবিত হয় বলে আমরা দেখি। যে বর্তমান সময়ে যে তরুণরা কিন্তু অনেক বেকারত্ব বাড়ছে বা আমাদের আ যে বিগত সময়টাতে আমরা দেখেছি বেকারত্বের সংখ্যা কিন্তু দিনে, দিনে বাড়তেইছে। এই ক্ষেত্রে তরুণরা কিন্তু অনেক হতাশাগ্রস্ত। তো হ্যাঁ, এটার এক্ষেত্রে জন্য আপনার কাছে তরুণদের আ কি মেসেজ থাকতে পারে রাজনীতিক হিসেবে, মানে রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে আপনার কি মেসেজ থাকতে পারে? দেখুন, বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনুস। সে কিন্তু সবসময় একটা কথা বলেছে যে আমাদের আ চাকরির দিকে কম মনোযোগ দিতে হবে। হুম, উদ্যোক্তা হওয়ার উদ বেশি ফোকাস দিতে হবে, যে তোমরা উদ্যোক্তা হও। উদ্যোক্তা হওয়া। তো আমি তো একটা মেসেজ দিতে চাই যে আমাদের সর্বপ্রথম উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা মাথায় মাথায় রাখতে রাখতে হবে। হবে। হ্যাঁ, এরপরেও চাকরি তো একটা ফ্যাক্ট। এটা তো অবভিয়াসলি, কারণ চাকরি হচ্ছে একটা সেফ সেক্টর। যেহেতু এটা সেফ সেক্টর, সেহেতু চাকরিতে আমাদের মানে খুব ভালোভাবে আ মানে নিজের পরিচয়টাকে তৈরি করতে হবে, যেন আমি সব জায়গায় এপ্লাই করার মতো অ্যাবিলিটি রাখি। আমি যে জায়গায় যাই যে সেই জায়গায় জায়গায় যাবো, যোগ্য ব্যক্তি হিসেবে হ্যাঁ, আমি যেন যোগ্য আ ব্যক্তি হিসেবে প্রমাণ করতে পারি। প্রমাণ করতে পারি। দেখুন, আপনি যদি যোগ্যতা থাকে বা আপনার যদি স্কিল থাকে, দেখবেন কেউ না কেউ আপনাকে রিসিভ করবেই। আর যেটা গ্যাপের কথা যদি বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের সেক্টর এটা আসলেই কম চাকরির ক্ষেত্রে। এটার জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন প্ল্যাটফর্ম রেডি করা উচিত, যেখানে আমাদের চাকরির সুযোগ বাড়বে, চাকরির কর্মসংস্থান কর্মসংস্থান বাড়বে। বাড়বে। ঠিক আছে? যেটা এখন তুলনামূলক কম। তবে একদম হতাশ হয়ে যাওয়ার মতো ওই পরিস্থিতিতে এখনো আসে নাই। এখনো তবে আসেনি। হ্যাঁ, এটা সত্যি যে তরুণেরা অনেক তরুণেরা চাকরি পাচ্ছে না। তবে সরকার যদি এই বিষয়ে আরো আগায় বা ফোকাস দেয় যে হ্যাঁ, আরো আমাদের কিছু প্ল্যাটফর্ম রেডি করা উচিত। ইন্ডাস্ট্রি, কোম্পানি, ফ্যাক্টরি, যেকোনো বিষয় তরুণদের এগুলা কর্মসংস্থান, বেসরকারি নজর দেওয়া বেসরকারি উচিত হ্যাঁ, আরকি। বেসরকারি প্ল্যাটফর্মগুলোতে থেকে সরায়ে অল্টারনেট হিসাবে সরকারের উদ্যোগে কোনো প্ল্যাটফর্ম তৈরি হবে। এক্ষেত্রে জনগণ হিসাবে আমরাও সেই প্রোডাক্ট বা যেকোনো জিনিসের সার্ভিসে কমে পাবো। আর আমাদের তরুণরাও সাধারণ জনগণেরও উচিত এই দিকটাতে এগিয়ে আসা। এগিয়ে আসা। আমাদেরও আন্দোলন করা এটা হ্যাঁ, উচিত যে সরকার যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দেয় এই সেক্টরে। ঠিক আছে? চাকরির জন্য চাকরি তো তখন একাই হয়ে যাবে। কর্মসংস্থান একাই বাড়বে। তরুণরা রাজনীতিতে আসলে রাজনীতি কি ধরনের পরিবর্তন আসতে পারে? তো আপনি এটা কি মনে করেন? কি তরুণরা রাজনীতিতে আসলে সবচেয়ে বেশি, তরুণরা কিন্তু সবকিছুর পরিবর্তন করে। এটা আমি আগেও বলেছি। তো তরুণরা যদি রাজনীতিতে আসে, আবার শিক্ষিত তরুণরা যদি বেশি রাজনীতিতে আসে, হ্যাঁ, তাহলে সরকারের জবাবদিহিতাটা বাড়বে। সরকারকে ভয়ে থাকবে বা চাপে থাকবে যে যেকোনো যেকোনো সময় আমার পরিবর্তন করায় দিতে পারে। কারণ করতেই হবে। তরুণ তরুণরা যেকোনো পরিবর্তনের মূল। আমরা বিগত দিনে যত আন্দোলনের দেখেছি সবকিছুতে তরুণরাই তরুণদের কিন্তু অবদান অনেক অ বেশি। কিন্তু জনাব তারেক রহমানকে কিন্তু আপনি দেখবেন তারুণ্যের প্রতীক হিসাবে ধরা হয়। প্রতীক কারণ হিসেবে ধরা হয়। তারেক অবশ্যই। রহমান কিন্তু তরুণদের খুব বেশি ডিপলি ফোকাস করে। সে নিজেও একাধিকবার বলেছে যে আগামীর বাংলাদেশে তরুণদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে। কারণ আমাদের মতো তরুণরাই পারবে আমাদের দেশকে পরিবর্তন করতে। দুর্নীতি, বিভিন্ন আ অপরাধ বা জবাবদিহিতার মধ্যে সরকারকে নিয়ে আসা, এগুলা কিন্তু তরুণরাই পারবে। কারণ তরুণদের অবশ্যই। দ্বারাই সবকিছু পরিবর্তন সম্ভব। তরুণরা দেখা যাচ্ছে অনেক সময় রাজনীতিতে আসতে ভয় পায়। তো ভয় পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যা ফলে যে এর তরুণরা রাজনীতিতে অনেক প্রতিহিংসার শিকার হয়। যেমন দলীয়করণের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অনেক তরুণদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। তো ভবিষ্যতে এই ধরনের যে কর্মকাণ্ডগুলা মানে পরিলক্ষিত থাকবে কিনা বা যদি বিএনপি দল সরকার গঠন করে তখন এই যে তরুণরাদের যে একটা নিরাপত্তার ব্যাপার, তো এই দিকটা কতটা বিবেচনা করা হবে? হ্যাঁ, আর তরুণ রাজনীতিবিদদের নিরাপত্তার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে দেখুন, আমরা তো
বিএনপি সমর্থক। এখন স্বাভাবিকভাবেই বিএনপি সরকার গঠন করলে আমাদের সেফটির ব্যাপারটা আসে না। কারণ আমাদের দলই সরকারে আছে। তো যেহেতু আমার দলই সরকারে আছে সেহেতু আমাকে কোনো রকম সমস্যায় ফেস করতে হবে বলে আমি মনে করি না। এখন আপনি যে কথাটা বললেন আপনার দল সরকার গঠনে আছে। কিন্তু বিরোধী দলের তো অনেক তরুণ আছে যারা হচ্ছে আপনাদের সমালোচনা করবে। করবে। আপনাদের যে ভুলগুলা সেগুলা তো ধরিয়ে দিবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক তরুণ আছে তারা কিন্তু ভয়ে যখন একটা দল সরকার গঠন করে ফেলবে তখন কিন্তু এই ভুলটা কিন্তু ধরিয়ে দিতে অনেকটা মানে ভয়ে থাকে। তো দেখুন, সেক্ষেত্রে আহ, আপনারা কি মনে করেন যে আপনারা তরুণরা কি এই বিষয়টা ধরে দিলে আরো আপনারা শুধরাতে পারেন কিনা? আচ্ছা দেখুন, প্রথমত ব্যাপারটা হচ্ছে যে তরুণরা রাজনীতিতে আসতে যে ভয় বা চাপ পায় সেটা হচ্ছে প্রথমত তার অনেকে পরিবার থেকে হ্যাঁ, প্রেশার থাকে যে না এটা তরুণরা তো করা যাবে। আর্থিকভাবে হ্যাঁ, অবশ্যই তারা অনেকটা আর দুর্বল থাকে। আর্থিকভাবে এইজন্য দুর্বল থাকে। হ্যাঁ, এছাড়াও দেখা গেছে যেহেতু ফ্যাসিস্ট সরকার বিগত কয়েক আ ১৬-১৭ স বছর ধরে আমাদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে এবং অনেক রকম তারা এরকম একটা ধর্মচর্চা এক্স করেছে যে আপনি আমার এগেইনস্ট এ কথা বললেই আপনার হয় প্রাণ না হয় হচ্ছে কোনো একটা বড় কোনো একটা ধরনের বড় একটা ক্ষতি হতে পারে। অ্যাক্সিডেন্টের শিকার হতে হবে। এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন পরিবারের বিভিন্ন বাবা-মা বা অন্যান্যদের ফোন দিয়ে হ্যারাসমেন্ট করার ব্যাপারগুলো ছিল। তো এই যে চর্চাগুলা বিগত ১৫-১৬ হয়ে বছরের আসছে ঝালটা, আরকি। সেটা এখনো মানুষ ধরে রাখছে। এইজন্য তারা মনে করে যে তরুণ রাজনীতিবিদ যারা আছি আমরা বা তরুণরা যারা রাজনীতিতে নাই, তারাও মনে করে যে রাজনীতিতে হয়তো তারা আমরা ভাবে যে ভয় রাজনীতি পা একটা নোংরা জায়গা। নোংরা জায়গা, এখানে হয়তোবা এটা ঠিক না বা এটা এটা অনুচিত কিছু একটা। এই ক্ষেত্রে আমাদের দল বিএনপি আলাদা। আমি আপনাকে ১ম এ বলেছি যে দ্বিমত হুম, পোষণ করা অপরাধ নয়। তো আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন, দ্বিমত পোষণ করবেন, এটা দ্বিমত পোষণ স্বাভাবিক। আমরা এটা স্বাভাবিকভাবেই নিব। যতক্ষণ না আপনি কোনো সহিংসতা না করছেন। যদি আপনার মুখের অবশ্যই। কথায় যুক্তি দিয়ে আমাদের ডমিনেট করতে পারেন, প্রভাব আমরা দেখাইতে আমরা পারেন যে হ্যাঁ, আমরা ভুল, কেন ভুল, এই কারণে ভুল। যুক্তি যুক্তি দিয়ে দিয়ে সেটা আমাদেরকে হয়তো ব্যাখ্যা করে দিতে ব্যাখ্যা করে হবে। দিতে পারেন, বাট ইউ আর রাইট। ঠিক আছে? কোনো সহিংসতায় যাওয়া যাবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে ভুলগুলা তারা করেছে, তো সেই ভুল থেকে আ বর্তমান যে সরকার গঠন করবে বা ভবিষ্যতে যে সরকার গঠন করবে, তো তাদেরকে কি শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন? সর্বপ্রথম যে শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে প্রতিহিংসা করা যাবে না। প্রতিহিংসা কিভাবে একটা সরকারকে বা একটা মানুষকে, একটা দলকে কিভাবে আ ধ্বংস করে দিল সেটা আমরা দেখলাম। হুম, দেখুন, প্রত্যেকটা কাজে প্রতিহিংসা বিদ্যমান ছিল। বিদ্যমান যেমন ছিল। দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা, ইভেন আমাদের বর্তমান বেগম খালেদা বেগম জিয়াকে খালেদা নিয়ে জিয়া যে অনেক অসুস্থতার গুরুতর ব্যাপার, একটা হ্যাঁ, এটাতেও কিন্তু তার ক্রিটিক্যাল অবদান ছিল। সিচুয়েশন যাচ্ছে এগুলা এসেছে কিন্তু প্রতিহিংসা থেকে। প্রতিহিংসা থেকে। আর তৃতীয়ত যে তারা ধরেই নিয়েছিল পিলখানার হত্যা যখন তারা শুরু করে ২০০৮ এ ক্ষমতায় আসার পর নয় ক্ষমতায় যখন আসার পিলখানার কিছুদিন পর থেকেই শুরু হয়। পিলখানার হত্যাকাণ্ড যখন চালালো, এরপর তারা কিন্তু জবাবদিহিতা বা যাই বলুন না কেন, এটার সম্মুখীন হয়েছে, তবে তারা কিন্তু বাইপাস করতে পারছে যেভাবে হোক। যেভাবে তো হোক তারা দেখলো সেটাকে যে কাটিয়ে উঠেছে। এত বড় একটা মানে ট্র্যাজেডি ঘটনা, বলতে হ্যাঁ, বল আমি বাইপাস করে ফেলছি, তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এখন, কিছুই হবে না আমাদের। তো এই যে মনোভাবটা, নিজেকে বড় মনে করা যে আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না, এই ধারণাটা কিন্তু আমরা ছোট থেকেই পড়ে আসছি যে ভুল ধারণা। ভুল কিন্তু ধারণা, তারা রাইট। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারে নাই। উপলব্ধি করতে পারেনি। তো প্রথমত প্রতিহিংসাটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নেওয়া উচিত। দ্বিতীয়ত আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এটা থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয়ত যে আমাদের জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। কারণ জবাবদিহিতার মধ্যে যদি থাকি তাহলে আমরা হয়তোবা দেখুন, আ ৭৮ সালে যখন জিয়াউর রহমান জোট গঠন করে, গঠন করেছে। তো তখন কিন্তু সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। হুম, রাজনীতি করার সুযোগ দিয়েছিল। তো এই সুযোগটা দ্বারা কিন্তু বোঝা যায় যে আমাদের সবাইকে, আমাদের দল বিএনপি বা বিএনপির যে আদর্শ, এখানে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়, রাজনীতি করার অধিকার দেওয়া হয়, সবকিছু রাইট। দেওয়া হয়। যদিও আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে না, সবাইকে সুযোগ দিতে হবে কথা বলার। তো এই যে ছোটখাটো বিষয়, তবে মূল বিষয়গুলো এগুলাই যে
বিগত প্রতিহিংসা। সরকার এই জিনিসগুলা কিন্তু ফোকাস করেনি খুব না, বেশি একটা। না, তারা না, কিন্তু সেটাই। দলীয় প্রভাবটাই খুব বেশি বেশি ফোকাস ফোকাস করেছে, করছে। রাইট। এজন্য দুর্নীতি বাড়ছে। কারণ দেখবেন সংসদের প্রতিটা ব্যক্তি আ তার তার দলীয় দলীয় লোক ছিল। দলীয় ঠিক লোক আছে? ছিল, বিরোধী রাইট। দলের কেউ ছিল না। এখন যেই দলই আপনার দল অথবা যেকোনো দল সরকার গঠন করুক, তো আপনি ১ম এই সরকার গঠন করার পরবর্তীতেই কোন জিনিসটা বেশি ফোকাস করা উচিত যে এই জিনিসটা খুবই দ্রুত পরিবর্তন আনা উচিত? বা এই জিনিসটা পরিবর্তন করলে দেশের অনেকটা আ মানে উন্নত সাধিত হওয়ার দিকে অগ্রসর হবে। মানে কোন জিনিসটা এটা আপনি মনে করেন? দেখুন, আমি মনে করি যে কৃষকদের প্রতি ফোকাসটা বেশি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার আমার দলের দ্বারা। কৃষকরা পারে দেশের উন্নয়নে আপনার একটা বিশাল একটা ভূমিকা রাখতে। শুধু যে দেশের অবশ্যই। ভেতরে আ আ শৃঙ্খলা বা খাদ্যপণ্য বজায় রাখা ব্যাপারটা এমন না। আমাদের বহির্বিশ্বে আ যে এক্সপোর্টের ব্যাপারগুলা থাকে, এগুলাতেও তাদের অবদান অপরিসীম। দেখুন, অবশ্যই। আমরা কিছুদিন আগে দেখলাম যে আ বর্তমান আ প্রধান উপদেষ্টা পদ ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউনূস আ ওনার নেতৃত্বাধীন সরকার ভারতের পেঁয়াজ আর হ্যাঁ, অফ ভারতের পেঁয়াজ করেছে। আমরা বন্ধ করে দিয়েছে। উম আমি গত দিনেও দেখেছি যে জি। তারা কিন্তু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না করতে পেরে কিন্তু অনেকটাই হতাশার মুখে হ্যাঁ, পড়েছে। এটা যেমন এটার এই কারণ ক্ষেত্রে হচ্ছে কিন্তু যে আমাদের লাভবান হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকের কিন্তু অনেকটাই লাভবান হচ্ছে হবে বলে মনে এই করি। জন্যই এই জন্যই আমাদের উচিত যে আমাদের কৃষকদের প্রতি আগে ফোকাস দেওয়া। কারণ আমাদের যদি খাদ্যর আমাদের চলাফেরা এগুলাতে যদি আমরা মূল ফোকাস রাখতে পারি, তাহলে আমরা শান্তিতে স্মুথলি আমাদের রাজনৈতিক, আমাদের পড়াশোনা, আমাদের জীবনযাপন পরিচালিত করতে পারবো। আ সো কৃষকরা পারে দেশকে সুন্দর স্বাভাবিকভাবে রাখতে। আরেকটা বিষয় যে আপনি বললেন যে মানে পোশাক শিল্প বা গার্মেন্টস শিল্প যে এই টাইপের যে বিষয়টা আপনি বললেন। যে আমরাও কিন্তু এটাও জানি যে তরুণরা কিন্তু অনেক মানে যারা একটু কম শিক্ষিত বা বাংলাদেশে যারা মানে গ্রাম অঞ্চলের যে মানুষগুলা, তারা অনেক মানুষই দেখা যাচ্ছে একটু কম শিক্ষিত যারা তারা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা ভূমিকা পালন করে। তাদেরও কিন্তু অনেক গার্মেন্টস আমরা দেখেছি অনেক গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। অনেক গার্মেন্টসের কিন্তু বেহাল দশা। তো তারা কিন্তু এখন কর্মহীনতায় ভুগছে তরুণরা। এই তরুণরাই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় অনেক অপরাধে জড়িয়ে যাচ্ছে। তো আপনার যে কথাটা আমি যেটা বুঝলাম যে এই ইন্ডাস্ট্রিটাকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ। আমাদেরকে ফোকাস করতে হবে। গার্মেন্টস তরুণদেরকে ইন্ডাস্ট্রিদের অবদান অন্ত হচ্ছে বাংলাদেশে অনেক বেশি। এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি। কিন্তু দেখুন, এই গার্মেন্টস শিল্পকে নিয়ে আ অনেক রকম মানে রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসার ষড়যন্ত্র চলে। অনেক মানুষ শিকার হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র চলে। যেমন কিছুদিন আগে একটি দল তারা অ্যানাউন্স করলো যে আ মেয়েদের ৫ ঘন্টা কর্মসংস্থান রাখতে চায় তারা। রাখতে চায়। আচ্ছা, মেয়েরা সবচেয়ে বেশি বাংলাদেশের কোন সেক্টরে চাকরি করে? অবশ্যই গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে। সেক্টরে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিউজ কোয়ান্টিটি হ্যাঁ, মেয়েদের একটা কোয়ান্টিটি যেটা যারা গার্মেন্টসে জব গার্মেন্টস করে। সেক্টরে আচ্ছা, জব এখন করে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ৫ ঘন্টা করে যদি একটা মানুষের কর্মসংস্থান কমায় দেন, তাহলে দেশের উন্নয়ন কি খুব বেশি আগাবে? আমাদের হুম। তারেক রহমানের ৩১ দফায় কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলা আছে। আপনি দেখবেন হয়তোবা। তো দেখুন, আরেকটা ফ্যাক্ট এখানে, যে দেশের উন্নয়নে কিন্তু খুবই বাধাগ্রস্ত হবে যদি দিনে ৫ ঘন্টা করে ৮ ঘন্টার ডিউটি যদি ৫ ঘন্টা করে করা হয়। যেমন আ বাকি সময়টা কিন্তু হুম। নষ্ট। আচ্ছা, তাহলে এতে করে কি হবে? বাংলাদেশের কর্ম উন্নয়নের 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 বাধা অগ্রযাত্রায় কিছুটা পেছায় গেল। বাধাগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ধরুন মনে করুন যে আপনি আ আ মনে করুন আপনি একজন মালিক, গার্মেন্টস ফ্যাক্টরির গার্মেন্টসের মালিক ইন্ডাস্ট্রিয়াল মালিক। মালিক। এখন আমি আছি, সাথে একটা মহিলা আছে, যারা দুজনে আপনার ফ্যাক্টরিতে কাজ করে। কাজ করি। রাইট। আচ্ছা, এখন আমাদের দুজনকে সমান বেতন দিতে হবে আপনাকে। এখন আপনি যখন দেখলেন যে আমাকে ৮ ঘন্টা চাকরি করে যে বেতন দিবেন, তাকে ৫ ৫ ঘন্টা ঘন্টা চাকরি করে চাকরি করে একই বেতন একই দিতে হবে। বেতন দেওয়া আপনি হচ্ছে। কাকে হায়ার করবেন? আমাকে না তাকে? তো অবশ্যই যাদেরকে ৮ ঘন্টা আমি আমাকে হায়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, যদি আমাকে হায়ার করেন, তাহলে নারীর ক্ষমতায়ন এই জিনিসটা কিন্তু থাকলো না। রাইট। নারীদের ওই দিন শেষে ওই ঘরেই আটকে থাকতে হলো। কারণ আপনি তো চাইবেন না যে একই বেতনে আপনার ইন্ডাস্ট্রিতে কম সময় দিকে এরকম কিছু থাকুক, তাই না? আচ্ছা, আচ্ছা। এটা একটা ব্যাপার। তো এতে করে কিন্তু নারীর ক্ষমতায়ন তো যাবেই, পাশাপাশি তারা আবারও ওই কর্ম থেকে দূরে সরে আসবে। দূরে সরে তো আসবে। এই পলিসিগুলা তো ঠিক না। সো তখন কিন্তু অনেক মানুষই অনেক রকম
অনৈতিক কাজের সাথে অথবা অপরাধমূলক কাজের কাজের সাথে সাথে কিন্তু জড়িয়ে পড়বে। জড়িয়ে পড়বে। সো আমরা গার্মেন্টস সেক্টরটা আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরটায় ফোকাস করতে হবে, আর এই সেক্টরটায় সিদ্ধান্ত নিতে গেলে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে নিতে হবে। সরকারকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে অনেক তরুণরা কিন্তু বেকারগ্রস্ত হয়ে পড়তেছে। মানে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার সময়েও কিন্তু অনেক কলকারখানা অনেকটা আ মানে বন্ধও হয়ে গেছে প্রায়। তো সেই ক্ষেত্রে যে তত্ত্বাবধায়ক সরকার যদি এই সময় যদি এটা হয়, তাহলে ভবিষ্যতে এর পরিণাম কি হবে? ভবিষ্যতের পরিণামে এগুলো হবে না। কারণ এখন দেখুন, এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই। এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সর সেহেতু সে আ তার উপদেষ্টা পরিষদ কিন্তু সব সেক্টরটা খুব ভালোভাবে মেইনটেইন করতে আর পারবে। মান এটা দায়বদ্ধতা কিন্তু খুব কম তাদের। যখন একটা দলীয় সরকার ক্ষমতায় আসবে তার সবকিছু দেখতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং। সো আমার কাছে মনে হয় যে আর এছাড়াও গার্মেন্টস মালিকদের ভূমিকাও এখানে অনেক আছে। কারণ তারা ঠিকঠাক বেতন দিতে পারে না, অথবা তাদের বিজনেস পলিসি রং ছিল। দ্যাটস ওয়াই দে উইল ফল। তো এখন আমার কাছে মনে হয় যে উম, পরবর্তী সরকার, অর্থাৎ দলীয় সরকার বা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে, তখন অনেক অসুবিধা থেকে আমরা ফিরে আসব। আমরা অনেক সময় দেখেছি যে দলীয় সরকার ছাড়া কিন্তু অনেক ইন্ডাস্ট্রিগুলা ইনভেস্টরও যে বা এগুলাতে আগ্রহ ইনভেস্ট দেখায় না। আগ্রহ দেখায় না। হুম। যা বৈদেশিকের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা এটা শুনেছি বা দেখেছি। অনেক বৈদেশিক ক্ষেত্রে হোক বা ব্যবসায়ীরা কিন্তু অনেক সময় এই জিনিসগুলা কিন্তু ইস্যু নিয়ে নিয়ে থাকে আরকি। হুম, হুম, হুম। তো সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে দলীয় সরকার ছাড়া তো এইগুলা সম্ভব না। না, আচ্ছা, কঠিন হয়ে যাবে কঠিন আসলে। হয়ে যাবে। কঠিন হয়ে রাইট, যাবে রাইট। অন্তর্বর্তী আচ্ছা, সরকারকে আচ্ছা। দেখার বিষয়ে। তো তো এখন যদি আমি বলি যে তরুণদের ক্ষেত্রে যে আপনারা এই বিষয়গুলার উপর বিবেচনা করে কি আপনার মেসেজটা থাকবে যে রাজনীতিতে যে তরুণদের ভূমিকা বা তরুণদের যে এই আ মানে বেকারত্ব যে লাঘবের জন্য যে বিষয়গুলা এগুলা টোটালি এভারেজে কি একটা মেসেজ থাকবে আপনার? দেখুন, আমার মেসেজ একটাই। প্রথমত আমার নিজের যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় এপ্লাই করতে হবে। এপ্লাই করতে হবে। নিজেকে এপ্লাই করতে হবে, নিজের এক্সপেরিয়েন্সকে এপ্লাই করতে হবে। আর দেখবেন যদি আপনার যোগ্যতা থাকে, দেখবেন আপনার খুঁজতে হবে না, আপনাকেই সবাই খুঁজবে। আপনাকেই প্ল্যাটফর্মগুলা, ইন্ডাস্ট্রি, কোম্পানি, বিভিন্ন সেক্টর আপনাকে খুঁজবে যদি আপনার স্কিল থাকে, স্কিল স্কিল থাকে। দেখাইতে পারেন। ঠিক আছে? এখন আপনার যোগ্যতা নেই, আপনার স্কিল নেই, কোনো কিছু নেই। এখন আপনি চাকরি পেলেন না আর দোষ দিলেন সরকারের, যে সরকারের সরকার চাকরি দেয় না, সরকার চাকরি দিতে পারে না। না, এইটা আসলে ভুল। তো এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভালো। রাজনৈতিক ক্ষেত্রে এই বিষয়গুলা কি বলবেন যে আসলে তরুণদেরকে আপনার দলই রাজনীতি করা উচিত বা অন্য কোনো দলকে রাজনীতি করা উচিত কিনা? যেমন এখন বর্তমান সময়ে আমি আগেও বলেছি যে জনপ্রিয় একটা দল আছে যে এনসিপি যেটা তরুণদের নেতৃত্বে চলছে। তো এই দলে অথবা বিএনপিতে কোন দলে আসা উচিত বা আপনার কি মনে হয়? দেখুন, আপনি যখন আমাকে ১ম এ প্রশ্নটা করেছিলেন যে আমি কেন বিএনপিতে এসেছি? বিএনপি আমি একটা উত্তর দিয়েছিলাম যে আমার বিএনপির আদর্শ আমার সাথে মিলে যায়। মিলে যায়। এখন আপনি যদি মনে করেন যে আপনার আদর্শ বিএনপির সাথে মিলে না, সেটা এনসিপি বা জামায়াত অথবা অন্য কোনো আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সাথে মিলে, তাহলে আপনি অ্যা ইউ হ্যাভ টু গো। আমার এখানে কথা বলার কোনো রাইটস নাই। এখন এটা আ আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে যাচাই-বাছাই করার জন্য, আ নিজেকে বোঝার জন্য, বোঝার নিজের জন্য। ভালো-মন্দ বোঝার জন্য। তো এখন আপনার কাছে যদি মনে হয় যে বিএনপিতে আসাটা থেকে আমার এনসিপিতে ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ আদর্শ মিলে যায়, মিলে যায় বিএনপির বেশি। আদর্শের সাথে মিল কম আমার, তাহলে আপনি রাইট। সেখানে যেতে পারেন। কিন্তু যদি মনে হয় আমি কি করতে পারি? আমি আপনাকে আমার আমার দলের আদর্শ, আমার দলের কর্মকাণ্ড, আমার দলের মনোভাব আপনার সাথে শেয়ার করতে শেয়ার পারি। করতে পারেন। আপনার ভালো লাগলে আপনি আমার কাছে আসবেন, আমাদের দলে আসবেন। আর যদি মনে হয় যে না, আমার এইগুলা ভালো না, দেখুন প্রতিটা দলেই খারাপ ভালো সবকিছুতে আছে। কিন্তু আপনি খারাপগুলা পিক করে মনে রাখেন যে বিএনপি খারাপ, বিএনপি অপরাধ করে। হ্যাঁ? দেখবেন আপনি কোনো দলকেই পাবেন না যে যারা অপরাধের বাইরে বা যারা অপরাধ কিছু করে নাই। সুতরাং আমরা খারাপটাকে এভয়েড করি। যে বেশি ভালো করে, যার ভালোর আদর্শটা বেশি ডিপ, আপনি সেটা পিক করেন। অবশ্যই বিএনপি একটা বড় দল। সেখানে আপনার অভিজ্ঞতা বেশি, অভিজ্ঞতা বেশি, রাজনৈতিক এক্সপেরিয়েন্স ভুলভ্রান্তি একটু বেশি বেশি, থাকবে স্বাভাবিক। এটাও স্বাভাবিক। হুম। স্বাভাবিক।
তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে তরুণরা তাদের আদর্শের সাথে যার আদর্শে মিলে যাবে বা যার আদর্শে আ তাদের সাথে সম্পৃক্ততা বেশি, তো সে সেই দলেই রাজনীতি করতে পারে। তো হুম। তবে তরুণদের রাজনীতিতে আসা উচিত কিনা বা এই এ এক কথায় যদি আমি বলি তো আসা উচিত কিনা এটা আপনি কি বলবেন? এক কথায় যদি আমি বলি আপনাকে? অবশ্যই উচিত। অবশ্যই উচিত তাদের রাজনীতিতে আসা। আমি আ ইতিমধ্যে বলেছি যে হুম, তরুণরা যদি রাজনীতিতে না আসে সরকারের জবাবদিহিতা থাকবে না। সরকারের জবাবদিহিতা যদি না থাকে দেশের উন্নয়ন হবে না। উন্নয়ন হবে আর না। আমরা যদি এখন রাজনীতিতে না আসি আমাদের জায়গাগুলো দখল করে নেবে অন্যান্য সেক্টরগুলা আ যারা হয়তোবা আ পরিবর্তনের কাজটা করতে যারা পারবে না। হচ্ছে পরিবর্তন একমাত্র তরুণদের দ্বারাই তরুণদের সম্ভব। দ্বারাই সম্ভব। জি, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের আলোচনায় অনেক সময়ই উঠে আসছে যে বিগত যত ফ্যাসিস্ট হোক, আন্দোলন হোক বা বড়, বড় যে সমস্যার মানে সমস্যার সমাধান হোক সেগুলা কিন্তু তরুণদের মাধ্যমেই কিন্তু বেশিরভাগ পরিবর্তনটা হয়েছে। পরিবর্তনটা হয়েছে। জি, তো আমরা যেটা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা বলতে পারি যে তরুণদের রাজনীতিতে আসা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনাদের যে আমরা যে আলোচনার যে মেইন বিষয়বস্তু যেটা বুঝতে পারি জি, যে তরুণরা এখন আলোচনায় আসবে, তরুণ রাজনীতিতে আসবে, আ অ কাজের ভুল ভ্রান্তি সেটা ধরবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। এটা নিয়েই তো রাজনীতি। জি। এটা নিয়েই রাজনীতি। তো এর আপনার কথাগুলো অনেকটাই এটার ভালো দিক। আমি যদি এখন শেষের দিকে যদি প্রশ্ন করি যে আপনি রাজনীতিতে যে পরবর্তীতে আপনার কোথায় দেখতে চান আপনার রাজনীতিতে এই বিগত দিনে আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার কোথায় দেখতে চান? আচ্ছা, আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারকে দেখতে চাই যে অ্যাকচুয়ালি আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি। মানুষের আমার পদ বা ক্ষমতা এগুলাতে আমি বেশি আগ্রহী না। আমি আগ্রহী মানুষের পাশে থাকার বিষয়ে। পাশে থাকার। মানুষকে কিভাবে পাশে থাকবো আমি অনেকবার বলেছি যে মানুষের কথা শুনতে হবে। আমি মানুষের কথা শুনতে চাই। মানুষের কথা শুনবো, মানুষের পাশে থাকবো। আমি যদি এতটুকু করতে পারি তাহলে আমি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে সফল মনে করব। এটাই আমার রাজনীতি ক্যারিয়ারের গোল। যে আমি মানুষের পাশে দাঁড়াবো। এটাতে সাকসেস হতে পারলেই মানুষ যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলেই আমি সাকসেস। এটাই আমার গোল রাজনীতিতে। অনেক সুন্দর কথা বলছেন। আচ্ছা আপনি কোন জিনিসের জন্য মানে কোন জিনিসটা প্রেক্ষিতে আপনি রাজনীতিতে আসছেন? বা আমি যদি সংক্ষেপে বলি যে আপনার রাজনৈতিক লক্ষ্য কি? আমি তো মূলত এসেছি দেশের জন্য আর দেশের জনগণের জন্য আমার নিজের মানুষজনেদের উন্নয়নের জন্য। তাদের কথা বলা, তাদের বাকস্বাধীনতা, তাদের মুখ থেকে কথা শোনা এগুলাই আসলে আমাকে অনুপ্রাণিত করে রাজনীতিতে এগিয়ে যাওয়ার। এছাড়াও যেহেতু আমাদের ফ্যামিলি বলেছি মুক্তিযুদ্ধ ফ্যামিলি, তো হুম, দেশের প্রতি টান আমাদের অনেক আগে অবশ্যই। থেকে আছে। আমার মা, আমার নানা, বিভিন্ন মানুষজন সবার কাছ থেকে আমি অনুপ্রাণিত হই যে দেশের জন্য কিছু করতে হবে। দেশের জন্য কিছু করতে হবে। তো দেশের জন্য কিছু করতে গেলে আমার অবশ্যই হ্যাঁ, আমি আপনি যেহেতু একজন একজন মুক্তিযোদ্ধা মুক্তি পরিবারের সন্তান, তো সেক্ষেত্রে দেশের অবশ্যই আপনার একটা অবদান আছে। আও আপনার এটা সাথে রাখতে হবে রাখতে আমার। এটা হবে। উচিত। রাইট। এটা আমি ছোট থেকেই আমাকে এই আদর্শ দেওয়া দেওয়া হয়েছে আমার পরিবার থেকে। আচ্ছা। তো এখন এটার প্ল্যাটফর্ম তো একমাত্র রাজনীতি। আর এই প্ল্যাটফর্ম আবার অনেকগুলা আছে। কিন্তু সঠিক প্ল্যাটফর্মটা পিক করাটাই সবচেয়ে বড় ব্যাপার। সো আমি একটা সঠিক প্ল্যাটফর্ম পিক করেছি। এই তো। ধন্যবাদ স্বপ্ন ভাই আমাদের সাথে এত সময় দেওয়ার জন্য। অবশ্যই আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। ভালো লাগছে। অবশেষে যদি আমাদের তরুণদের উদ্দেশ্যে যদি রাজনীতিক আসার যে বিষয়টা বা কিছু বলতে চাইলে কিছু বলতে পারেন আমাদের দর্শকদের। আচ্ছা, তরুণদের ১ম কাজ আ একজন ছাত্র হিসেবে যদি থাকি, তাহলে ১ম কাজ হচ্ছে নিজের পড়াশোনায় ফোকাস করা, নিজেকে যোগ্যতা প্রমাণ করার জন্য যা করার দরকার সেটা করা। এর পরবর্তীতে রাজনীতিতে আসার ব্যাপারে যেটা, আপনি যদি যোগ্য হন, তাহলে রাজনীতি আপনাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আর আপনি যোগ্য মানুষ হলে আপনি আপনার দলকে সার্ভিস দিতে পারবেন। আপনি আপনার দেশকে এবং দেশের জনগণকে সবাইকে খুব ভালোভাবে নিজের স্কিল, নিজের যোগ্যতা প্রমাণ বা প্রকাশ করতে পারবেন। এতে করে আপনার নিজের কতটুকু উপকার হবে জানি না। তবে দেশের মানুষের জন্য, দলের জন্য খুব উপকার হবে। দেশের মানুষের পরিবর্তন, দেশের মানুষের চাওয়া পাওয়া এগুলো একমাত্র তরুণরাই পূরণ করতে পারে। তরুণদের আন্দোলন, তরুণদের সংগ্রাম এগুলো পারে যেকোনো সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে। তো একটা দেশের জনগণ যদি সচেতন না হয়, সরকারকে দিয়ে দেশের উন্নয়ন করাটা বোকামি ছাড়া আর কিছু না। তাই আসুন আমরা সচেতন হই, আমরা তরুণ সমাজ আরও জেগে উঠি, সরকারের বিভিন্ন ভুল
ত্রুটি, শুধু ভুল ত্রুটি না, যদি ভালো কাজ করে তারও বাহবা দিতে হবে, ঠিক একইভাবে ভুল করলে তার সমালোচনা করতে হবে। আসুন আমরা সচেতন হই। আমাদের তরুণ সমাজ সচেতন থাকলে, শিক্ষিত হলে আমাদের দেশ এবং সরকার মানসম্মত আন্তর্জাতিক পর্যায়ে লিডারশিপ দেওয়ার অ্যাবিলিটি রাখবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।